The past lives and breathes in Kolkata. ITC Ashirwad presents Purono Kolkatar Golpo, brought to you by Earshot, India's hottest new audio destination. Hear it on earshot.in or Earshot app. Presented by ITC Ashirwad, India's #1 আটা brand. পুরনো কলকাতার গল্প। কাজীর বিচারের যুগ শেষ হয়ে গেল ইংরেজরা এদেশে আসার পরে। সাধারণ মানুষ ভাবল অপরাধ, দণ্ড ও বিচার সম্বন্ধে তাদের পুরনো সব ধ্যান ধারণাই বোধহয় বদলে ফেলতে হবে। কাজীর বিচারের ভয় ভাবনা থেকে হয়তো এবার তারা মুক্তি পাবে এবং অপরাধ লঘু কি গুরু তার ন্যায্য বিচার করে নবযুগের বিচারকরা দণ্ডবিধান করবেন। কিন্তু 18 শতকে এবং 19 শতকের গোড়া পর্যন্ত ইংরেজ শাসকরা যে অপরাধের জন্য যে দণ্ড দিতেন তা আজকের দিনে ভাবলে অনেকে শিউরে উঠবেন। ইংরেজ আমলের আদি পর্বের এইসব অপরাধ ও দণ্ডের কথা মনে হলে মধ্যযুগের বর্বরতা ছাড়া তা আর কিছু মনে হয় না। আইন আদালত ও দণ্ডনীতির দিক দিয়ে ইংরেজরা তখন নিজেদের দেশেও যে খুব বেশি অগ্রসর হতে পেরেছিলেন তা নয়। বিচারের বিধি বিধান উদ্ভাবনের দিক দিয়েও তারা তখনও মধ্যযুগের স্বেচ্ছাচারিতার সীমা অতিক্রম করতে পারেননি। সৈন্য সামন্তদের ওপর তখনও দাসদস্যুদের মতো নির্মম অত্যাচার করা হতো এবং সাধারণ মানুষকেও দণ্ড দেওয়ার সময় ঠিক মানুষ বলে মনে করা হতো না। দ্বিতীয় জর্জের রাজত্বকালে একজন সৈনিককে 16 বছরের মধ্যে সংযম শিক্ষা দেওয়ার জন্যে 30,000 বেত্রাঘাত করা হয়েছিল, যদিও মানুষ হিসেবে সৈনিক ছিল হার্টি অ্যান্ড ওয়েল। দৃষ্টান্তটি ট্রেভেলিয়ান তার ইংল্যান্ডের সামাজিক ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন। ঘোড়া ভেড়া চুরি ও টাকা পয়সা জাল করলে প্রাণদণ্ড তো হতোই, যে কোনো দোকান থেকে 5 শিলিং দামের জিনিস অথবা যে কোনো ব্যক্তির কাছ থেকে সামান্য একখানি রুমাল চুরি করলেই অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কোনো লোক খুন করার চেষ্টা করলে সামান্য শাস্তি পেত, কিন্তু কেউ কারোর নাক কেটে দিলে তাকে ফাঁসিতে ঝুলতে হতো। ইংল্যান্ডের এই আইনের বিশৃঙ্খলাকে ট্রেভেলিয়ান ইললজিক্যাল কেয়স অফ ল বলেছেন। তিনি একথা উল্লেখ করেছেন যে ইংরেজরা তখন অপরাধীদের এসব কঠোর দণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও ভালোবাসতেন। 18 শতকের ইংল্যান্ডের বিচারের এই দৃশ্য ও দৃষ্টান্তের কথা মনে রাখলে কলকাতা শহরে ও বাংলাদেশে সেই সময়কার অপরাধ বিচারের কাহিনীগুলি আদৌ আজগুবি বা অস্বাভাবিক বলে মনে হবে না, বরং এই কথাই মনে হবে যে অপরাধ ও ন্যায় বিচার সম্বন্ধে তাদের নিজেদেরই দেশের ধ্যান ধারণাই তারা পুরোপুরি এ দেশে বহন করে এনেছিলেন এবং বিচারবোধের দিক থেকে তারা মধ্যযুগের স্বেচ্ছাচারী শাসকদের চেয়ে তখনও পর্যন্ত একটুও উন্নত হতে পারেননি। কলকাতা শহরের রাস্তার মোড়ে মোড়ে একসময় যে ফাঁসির মঞ্চ তৈরি করে চোর ডাকাতদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো এবং সেই ভয়াবহ দৃশ্য দেখার জন্যে আগে থেকে শহরবাসীদের ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হতো, সে কথা আজকেও কল্পনাও করতে পারবেন না। অথচ 150-200 বছর আগেও এই নতুন কলকাতা শহরের নতুন নাগরিকেরা বিচারের এই ভয়াবহ দৃশ্য প্রায় প্রাকৃতিক দৃশ্যের মতোই দেখতেন। অন্যায় করলে অপরাধীদের ইংরেজ জমিদাররা চাবুক আঘাতে মেরে ফেলতেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের মনে হলো যে অপরাধের উপযুক্ত দণ্ড দেওয়া হচ্ছে না। চাবুক মেরে মৃত্যুদণ্ড দেওয়া দৃষ্টান্ত হিসেবে সাফিসিয়েন্টলি পাবলিক নয়। সেই জন্য তারা সভা করে সিদ্ধান্ত করেন যে চাবুকে না মেরে কামানের মুখে বসিয়ে কামান দিয়ে প্রাণদণ্ড দেওয়াটাই যুক্তিসঙ্গত। 1761 সাল লক্ষ্মীপুর অঞ্চলে যখন ভীষণ চুরি ডাকাতি আরম্ভ হয়, তখন কাউন্সিল বাংলার নবাবের কাছে এই মর্মে আবেদন করেন যে স্থানীয় ফৌজদারকে হুকুম দেওয়া হোক চোরের সর্দারকে সামনে দাঁড় করিয়ে কামান দিয়ে মেরে ফেলতে, তা না হলে চুরি বন্ধ করা সম্ভব হবে না। 1766 29 জানুয়ারির একটি বিবরণীতে কলকাতা শহরের গণ্যমান্য ব্যক্তিদের একটি আবেদনপত্র উদ্ধৃত করা হয়েছে। ইতিহাসখ্যাত গোবিন্দরাম মিত্রের নাতি রাধাচরণ মিত্রকে প্রতারণার অপরাধে যে ফাঁসির হুকুম দিয়েছিলেন ইংরেজরা, তা মুকুব করার জন্যই এই আবেদনপত্র লেখা হয়েছিল। কুমোরটুলির প্রসিদ্ধ মিত্র বংশের প্রতিষ্ঠাতা গোবিন্দরাম মিত্র কলকাতার ইংরেজ জমিদারের সহকারী ছিলেন। সেই জন্য ইতিহাসে তিনি ব্ল্যাক ডেপুটি
অথবা ব্ল্যাক জমিনদার বলে খ্যাতি লাভ করেন। 18 শতকে কলকাতার দেশি ও বিদেশি উভয় সমাজেই তার অখণ্ড প্রতিপত্তি ছিল। তার নাতিকে জালিয়াতির অভিযোগে প্রাণদণ্ড দিলে শহরের সম্ভ্রান্ত সমাজে চাঞ্চল্যের সৃষ্টি হওয়াই স্বাভাবিক। কিন্তু বিদেশি ইংরেজদের আইন কানুন সম্পর্কে যে কথা আবেদনকারীরা বলেছিলেন তা প্রণিধানযোগ্য। তারা বলেছিলেন, এমন অনেক অন্যায়ের জন্যে ইংরেজি আইনে প্রাণদণ্ড হয় যা তারা কল্পনাও করতে পারেন না, কারণ তাদের পূর্বপুরুষদের আমলে এইসব অপরাধের জন্য জরিমানার বেশি কোনো শাস্তি হতো না। তারা বংশপরম্পরায় এই ধরনের আইন কানুন মেনে চলেছেন, তাই ইংরেজদের বিজাতীয় আইন ও বিসদৃশ বিচারনীতি অনেক সময় তারা বুঝতে পারছেন না। ইংরেজি আইন সম্বন্ধে তারা যে বক্তব্য পেশ করেছিলেন তা বর্ণে বর্ণে সত্য। অন্তত 18 ও 19 শতকের প্রথম ভাগ পর্যন্ত ইংরেজরা তাদের নিজেদের দেশ ইংল্যান্ডে যে সমস্ত রাষ্ট্রীয় আইনের দ্বারা শাসিত হতেন, আমাদের দেশে মুসলমান ও হিন্দু আমলেও সমাজ শাসনের আইন কানুন তার চেয়ে অনেক বেশি উদার ও মানবিক ছিল। এদেশের লোক কল্পনাই করতে পারত না যে চুরি, প্রতারণা বা মিথ্যা কথা বলার অপরাধে তাদের নৃশংসভাবে কামানের মুখে বসিয়ে অথবা বেত্রাঘাতে হত্যা করা হবে। 1 আগস্ট 1795-তে কলকাতা সুপ্রিম কোর্টের বিচারে সিঁধ কেটে চুরি করার অপরাধে 6 জন ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়া হয়। 18 আগস্ট কয়েকজন ছিচকে চোরকে হাত পুড়িয়ে দেওয়ার হুকুম দেওয়া হয়। হিন্দুস্তান ব্যাংক থেকে একটি মোহর চুরি করার অপরাধে কানাই দে নামক কোনো ব্যক্তিকে 10 দিন জেলখানায় আটকে রাখার পর ছেড়ে দিয়ে বড়বাজারের দক্ষিণ দিকে এক স্থানে নিয়ে আসা হয় এবং সেখান থেকে বড়বাজারের উত্তর প্রান্ত পর্যন্ত চাবুক মারতে মারতে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা হয়। অথচ 1804 সালে মানুষ খুনের অপরাধে সুপ্রিম কোর্টের বিচারকরা অপরাধীদের যে দণ্ড দেন তা পূর্বের অপরাধ ও দণ্ডের সঙ্গে তুলনা করলে নিতান্ত হাস্যকর বলে মনে হয়। জন ম্যাকল কলিনের খুনের অপরাধে 1 টাকা জরিমানা ও 1 মাস কারাদণ্ড হয়। মোহাম্মদকে খুনের অপরাধেও ওই এক শাস্তি দেওয়া হয়। ম্যাথু নামক এক ব্যক্তিকে খুনের অপরাধে এই দণ্ডেই দণ্ডিত করা হয়। জন, ম্যাথু, মোহাম্মদ 3 জাতীয় সম্প্রদায়। সুতরাং বিচারের দিক থেকে ইংরেজ বিচারকেরা যে কোনো জাতিগত পক্ষপাতিত্ব দেখাননি তা পরিষ্কার বোঝা যায়। সেদিনের ইংরেজ বিচারকরা চুরি জালিয়াতিকে মানুষ খুনের চেয়ে অনেক বেশি গুরু অপরাধ বলে মনে করতেন। সামান্য চুরির অপরাধে হাত পুড়িয়ে দেওয়া তখনকার দিনে খুব সাধারণ দণ্ড বলে গণ্য হত। লঘু অপরাধে গুরুদণ্ড এবং গুরু অপরাধে লঘুদণ্ড দিয়েই বিচারকেরা অপরাধীদের নিষ্কৃতি দিতেন না। বিচারের রায় দেবার পর অপরাধীদের দণ্ড দেওয়া হতো সাধারণত প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে। যেমন 10ই জুন 1807 সালে ছুরি মারার অপরাধে এক ব্যক্তিকে সুপ্রিম কোর্টে ফাঁসির হুকুম দেওয়া হয় এই ভাষায়: টু বি এক্সিকিউটেড অন স্যাটারডে দ্য 13th at the 4 roads which meet at the head of লাল বাজার স্ট্রিট। ব্রজমোহন দত্ত নামে এক ব্যক্তিকে জনৈক সাহেবের বাড়ি থেকে একটি ঘড়ি চুরি করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। লালবাজারের চৌরাস্তার মোড়ে তাকেও ওই একই পদ্ধতিতে ফাঁসি দেওয়া হয়। ব্রজমোহন উপস্থিত দর্শকদের সেলাম জানিয়ে সাহেব তৈয়ার বলে তার প্রস্তুতির কথা ঘোষণা করে। তারপরেই তাকে ফাঁসি কাঠে দর্শকদের সামনে ঝুলিয়ে দেওয়া হয়। সেদিনের ইংরেজ বিচারকদের চেয়ে আমাদের দেশের কাজীর বিচার বা দণ্ডনায়কের বিচার অনেক বেশি মানবিক ছিল। কথায় কথায় সামান্য অপরাধের জন্যে, মিথ্যা প্রতারণা বা চুরি জালিয়াতির জন্যে লোকজনের নাক কান কেটে ফেলা, হাত পুড়িয়ে দেওয়া, কামানের মুখে বসিয়ে তোপ দেগে উড়িয়ে দেওয়া, লালবাজারের মতো প্রকাশ্য স্থানে ফাঁসি কাঠে লটকে দেওয়া অথবা বড়বাজারের মতো জনবহুল অঞ্চলে চাবুক মারতে মারতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া, এরকম বিচারের কথা আমাদের দেশের লোক চরম অত্যাচারী রাজা বাদশাহর কালেও কল্পনা করতে পারে।